ক্লাস 10 এর মেটালার্জি আজকে থার্ড লেসন। তো আজকে আমরা যেটা শুরু করব ইসিএস তড়িৎ রাসায়নিক সারি এর কথা। এর আগেও তোমাদেরকে আমরা ইসিএস এর কথা বলেছি। তো তড়িৎ রাসায়নিক সারিটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সারি। উপর থেকে যত নিচে নামবে সক্রিয়তা তত কমে, ঠিক আছে? তাহলে সেই কারণে আজকে প্রথমেই আমরা এর উপযোগিতা কি কি আছে সেটা এর আগেও অল্প অল্প করে বলেছি। তো আজকে সেটা থেকে আমরা শুরু করছি। তাহলে প্রথম আমরা এর বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার দেখছি, উপর থেকে নিচে অগ্রসর হলে সক্রিয়তা হ্রাস পায়, ঠিক আছে? হ্রাস পায়। এই প্রসঙ্গে এখান থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে? তাহলে আমরা দেখছি একদম টপে আছে লিথিয়াম, তারপর থেকে আস্তে 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 কমতে, এই জায়গাটাকে বলেছি আমরা হাইড্রোজেন। এইটা একটা বিশেষ অবস্থা। হাইড্রোজেনের উপরে যারা অবস্থিত তাদেরকে বলা হয় হাইড্রোজেনের উপরে অবস্থিত, আর যারা নিচে তাদেরকে বলা হয় হাইড্রোজেনের নিচে অবস্থিত। তো দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে থাকে তারা অত্যন্ত সক্রিয়। সেজন্য এই উপরের দিকে ধাতুগুলোকে কোনোদিনই কোনো অবস্থায় ধাতু রূপে ভূপৃষ্ঠে পাওয়া সম্ভব নয়। এদেরকে সর্বদা কি রূপে পাওয়া যায়? এদেরকে সর্বদা তাদের যৌগ রূপে পাওয়া যায়। সেজন্য একটা প্রশ্ন হতেই পারে যে সোডিয়াম ধাতুকে কখনো কি মৌল রূপে পাওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে না, কখনোই সম্ভব নয়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এদেরকে সেই জন্য বিভিন্ন রকম যৌগ, কখনো অক্সাইড, কখনো সালফাইড, কখনো কার্বনেট, কখনো ক্লোরাইড ইত্যাদি, এইগুলোই তো হলো আকরিক, এগুলোই খনিজ তথা আকরিক, ঠিক আছে? পক্ষান্তরে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম নিচের দিকে যে ধাতু যেগুলো রয়েছে, তোমার ধরো সিলভার, তারপর গোল্ড। তুমি তো জানো যে কয়লার খনিতে, কয়লার মধ্যে কলয়েডীয় অবস্থায়, ক্লাস 9 তোমরা কলয়েড পড়েছো, যে সমস্ত কণার ব্যাস 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে থাকে সেইগুলোকে বলা হয় কলয়েড কণা। তাহলে কলয়েড কণার আকারে কয়লার মধ্যে এগুলোকে থাকে। আমাদের কেরল রাজ্যে এটি কয়লার খনি আছে, কোলার মাইন্স। সেখান থেকে ওই কয়লাকে ডাস্ট করে নিয়ে তার মধ্যে কলয়েডীয় যে তোমার গোল্ডগুলো পাওয়া যায়, সেই গোল্ড থেকেই কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড সংগ্রহ করা হয় আমাদের। যাই হোক, তাহলে প্রথম আমাদের এখানে এই সক্রিয়তা সারি থেকেই প্রথমের যে প্রশ্নটি আমাদের ক্লাস 10 উপযোগী হতে পারে যে উপরের দিকে ধাতুগুলোকে কেন মুক্ত অবস্থায় পাওয়া যায় না, আর নিচের গুলোকে কেন মুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে? প্রথম উপযোগিতা গেল। 2 নম্বর উপযোগিতার কথা আমরা অলরেডি তোমাদের থার্মিট পদ্ধতিতে পড়িয়েছি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত ধাতু তার নিচে অবস্থিত ধাতব অক্সাইড থেকে দ্বিতীয়ক্ত ধাতুটাকে প্রতিস্থাপন করতে পারে। আমি এর ডিটেল এর আগের ক্লাসে বলেছি, সুতরাং এটা আর নিয়ে সব। 3 নাম্বার আমরা বলেছিলাম, এটা যেমন অক্সাইড থেকে বলেছি, এইটা থেকে আবার একটা প্রশ্ন হয় যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে শুধু অক্সাইড নয়, যে কোনো লবণ থেকে ওই ব্যাপারটা হতে পারে। তাহলে সেটা বলছি কি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত কোন ধাতু তার নিচে অবস্থিত ধাতব লবণ থেকে আগে যেটা অক্সাইড বলেছিলাম, লবণ থেকে দ্বিতীয়ক্ত ধাতু
কে কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত কোন ধাতু, সাপোজ ধরো আয়রন, তার নিচে অবস্থিত, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত কোন ধাতু, এটার কথা বললাম আমরা, এটা ধরো বলে নিলাম আয়রনের কথা, তার নিচে অবস্থিত ধাতব লবণ, মানে অন্য একটা ধাতব লবণ, ধরো CuSO, ধাতব লবণ থেকে দ্বিতীয়ক্ত ধাতু বলতে কপারটাকে প্রতিস্থাপন করতে পারে। তাহলে সমীকরণটা লিখবো কি, Fe প্লাস CuSO4, এখান থেকে বিক্রিয়া করলে হয় FeS, সেই বাবু উপেনের গল্প আমি আগের দিন যেটা বলেছিলাম। দেখো, উপরে অবস্থিত ধাতু, তার নিচে অবস্থিত ধাতব লবণ, মানে এইটাকে সরিয়ে দিতে পারে, FeSO4 প্লাস Cu। এই পরীক্ষাটা খুব সুন্দরভাবে তুমি নিজে করতে পারো। দেখো, এই সময় বাড়িতে তোমরা বসে আছো, একটা কাপ নেবে, কাপ, তাতে অনেকের বাড়িতেই কপার সালফেট তুঁতে বলে যেটা পাওয়া যায়, না হলে ওই হার্ডওয়্যার লোহার দোকানের 2 টাকা দিয়ে গন্ধেশ্বরী দোকান, যেগুলো দশকর্মার ভান্ডার, সেখানেও পাওয়া যায়, তবে একটু বিষাক্ত, সাবধানে, হ্যাঁ, এটা বিষাক্ত কিন্তু, ঠিক আছে। অনেক সময় পোকামাকড় মারার জন্য, বা দেখবো অনেকে যারা বাইন্ডিং এর কাজ করেন, ময়দার আটার সঙ্গে এটা মিশিয়ে রাখা হয়, তাহলে নীলচে দেখতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, তুমি একটা কাপের মধ্যে এমনি জল নাও, যদি ডিস্টিল ওয়াটার হয় তাহলে খুব ভালো হয়, না হলে যতটা সম্ভব ফোটানো জল হলে খুব ভালো হয়। তাহলে এটা জলের মধ্যে ওই কপার সালফেটটাকে গোলো, একটা পেরেক বা লোহার কোনো পদার্থ যার মধ্যে কোনো প্লেটিং করা নেই, সেটাকে প্রথমে একটু ঘষে মেজে নিয়ে একটি সিরিজ কাগজ দিয়ে, বা কিছু না হয় উপরের যে মরিচা যেটা পড়ে আছে, রাস্টিং যেটা হয়েছে, সেটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তুমি তার মধ্যে ডুবিয়ে দাও, কি দেখতে পাবে? তাহলে তুমি ব্যাপারটা কেমন করলে, এখানে একটা কপার সালফেট সলিউশন নিয়ে নিয়েছো, তার মধ্যে একটা লোহার আইটেমকে তুমি এইখানে ডুবিয়ে রেখে দিলে, কিছুক্ষণ পর 5-7 মিনিট পর তুলে দেখলে পরে তুমি দেখতে পাবে সুন্দর একটা এইরকম লোহার আস্তর, মানে লোহার দণ্ডটার উপরে ওই পেরেক হিসেবে এই জায়গাতে যতটা ডুবেছিল সেই জায়গাতে একটা লোহা, মানে কপার আস্তরণ হয়েছে। কেন কি, এই দেখো, কপার সালফেট থেকে এটা তৈরি হয়েছে, আর যে আয়রন কপারটা সরে চলে গেছিল সেটা কোথায় যাবে, সেটা এই আয়রনের গায়ে, এই যে আয়রনটা দিয়েছিলে তার গায়ে, মানে এইটা এর গায়ে এরকম ভাবে আস্তরণ করতে শুরু করবে। প্রশ্নটা তোমার ক্লাস 10-এর এইরকম একটা প্রশ্ন করে, এই জিনিসটাকেই প্রশ্ন করে, যে একটা কপার সালফেটের দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডোবানো হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে তোমার উত্তরটা কি হবে, যে আমরা জানি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত কোনো ধাতু তার নিচে অবস্থিত ধাতব লবণ থেকে দ্বিতীয়ক্ত ধাতুকে প্রতিস্থাপন করতে পারে, এটাই কিন্তু অ্যাকচুয়াল উত্তর। তাহলে তুমি এইবার বলবে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Fe আয়রন কপারের উপরে অবস্থিত, সেই জন্য Fe কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপন করতে পারে, এবং সেই প্রতিস্থাপিত কপার কার উপরে, ওই লোহার উপরে জমা হয়। কিন্তু তোমাকে যদি বলি উল্টো বিক্রিয়াটা, তোমাকে যদি বলে হয় যে উল্টো বিক্রিয়াটা এইভাবে, এটা কিন্তু এটা হয় কিনা তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো। যদি বলো Fe মানে Cu প্লাস FeSO4 দিয়ে Fe মানে CuSO4 প্লাস Fe, এই বিক্রিয়াটা কিন্তু হয় না। কেন হয় না? এই যে উপরে উত্তর তুমি দেখতে পাচ্ছ। আমরা তো জানি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত কোনো ধাতু তার নিচে অবস্থিত, তাহলে কপারটা কোথায়? কপারটা তো নিচে অবস্থিত, তাই না? সেজন্য কপার গিয়ে Fe কে সরাতে পারবে না। মানে সেই গল্পের রেস ধরে বলি, উপেন কিন্তু বাবুকে উচ্ছেদ করাতে পারবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার বলার কি, এইটা থেকে তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি আমরা জানি, তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা আরামসে ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল, মানে একটি বিক্রিয়া সম্ভাব্যতা, দেখো এই বিক্রিয়াটা সম্ভব কিন্তু এই বিক্রিয়াটা সম্ভব নয়, এইটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া সম্ভাব্যতা। তাহলে উই ক্যান ডিটারমিন, ঠিক আছে,
উই ক্যান জাজ, আমরা বলতে পারি যে কোন শর্তে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে আর কোন শর্তে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, সেইটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। ঠিক আছে, চলো এরপর আমরা যেটা আসবো যে এরপর আমাদের যে জায়গাটায় আসতে হচ্ছে আর একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে আর একটা কথা, যে তোমরা ছোট ক্লাস থেকেই পড়েছো হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি। তাহলে কাকে নেবো আমরা? সাধারণত জিঙ্ক মানে পড়েছি Zn + H2SO4, তাহলে এখানেই কি শেষ কথা? না, সেখানেই শেষ কথা না। তাহলে 4 নাম্বার পয়েন্ট, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপযোগিতা হচ্ছে হাইড্রোজেন মানে ইসিএস মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বাংলায় বলে, ইংরেজিতে বলা হয়। তাহলে ইসিএস এ হাইড্রোজেন এর উপরে অবস্থিত, হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলি কি করে? হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করে জানো? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটা আর একটা তথ্য। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমাদের পড়ার আরো একটা উপযোগিতা হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে আমরা কাকে নেব? তাহলে বলতে পারছি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে কোন ধাতুকে, শুধু বেছে বেছে জিঙ্ক নয়। তাহলে তত্ত্ব বলছে যে হাইড্রোজেনের উপরে যে সমস্ত ধাতু মানে লিথিয়াম থেকে লেড সবগুলো কি, কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না। কেন হয় না? অ্যাকচুয়ালি মানে এগুলো তাত্ত্বিকভাবে করা হলেও প্রকৃতপক্ষে এটা করা হয় যায় না। কেন যায় না জানো? কারণ এই উপরের দিকে অবস্থিত মানে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এই পর্যন্ত, এই ইভেন অ্যালুমিনিয়াম, এদের সক্রিয়তাটা একটু বেশি। এরা অ্যাসিডের সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে বিক্রিয়া করে। প্রথমগুলো তো বিস্ফোরণ হয়, একদম বিস্ফোরণ হয়। সেই জন্য নির্গত হাইড্রোজেনকে কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না, সেই জন্য ওটা বাদ। আবার তলার দিকের মানে ধরো এই টিন, লেড, ইভেন নিকেলও, এরা এত হালকা, এত মৃদু গতিতে বিক্রিয়া করে যে অনেকক্ষণ বিক্রিয়া হতে সময় লেগে যায়, তাই না? সেই জন্য ওগুলোকেও হয়। তাহলে বাকি মাঝখানে কে পড়ে থাকলো? মাঝখানে পড়ে থাকলো জিঙ্ক এবং আয়রন। সব দিক থেকে বিচার করে মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া, মানে বিশুদ্ধতা, দাম, বিক্রিয়ার বেগ ইত্যাদি থেকে লক্ষ্য করলে দেখা যায় যে জিঙ্ক হচ্ছে মোস্ট সুটেবল। ঠিক আছে, সেই জন্য জিঙ্ককে দেওয়া হয়। তাহলে আমরা আর তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে কি শিখলাম? তত্ত্বগতভাবে, কিন্তু তাই বলে তাহলে তুমি লিখতে পারো Zn + H2SO4 সমান সমান ZnSO4 + H2, কিন্তু এই বিক্রিয়াটা ঘটে, কিন্তু Cu + H2SO4 সমান সমান CuSO4 + H2, এই বিক্রিয়াটা ঘটে না। এগেন সেই দেখো ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন, মানে একটা রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা, এই বিক্রিয়াটা সম্ভব নয়। কারণ কি, কেন নয়? কারণ আমরা জানি কি, ইসিএস মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলোই কেবলমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তাহলে কপার যেহেতু হাইড্রোজেনের নিচে অবস্থিত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, সুতরাং হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য আমাদের কপার বা সিলভার বা গোল্ড ইত্যাদি এই সমস্ত ধাতুগুলোকে গ্রহণ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই গেল তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণী সংক্রান্ত কথা। এবার এখন তোমাদেরকে যেটা আমাদের দেখতে হবে, অবক্ষয়, করোশন, ধাতুর করোশন কেমন করে হয়, করোশন কাকে বলে, কোন ধাতুর কি ধরনের করোশন হয়,
তাদের কি বিশেষ নাম আছে, সেই জায়গাগুলো আমি একটু একটু বলার চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে ধাতুর অবক্ষয় কাকে বলে। দেখো, ধাতুর অবক্ষয় এটা বলতে বোঝায় যে ধাতুর অবক্ষয় এই জিনিসটা হচ্ছে বলা হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের সংস্পর্শে তড়িৎ রাসায়নিক বা রাসায়নিক বিক্রিয়ায় ধাতুর উন্মুক্ত পৃষ্ঠে, মানে ধাতুর যে মুক্ত পৃষ্ঠ, উন্মুক্ত তলে ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায়, উন্মুক্ত তলে ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায়, এই ঘটনাকে বলা হচ্ছে করোশন। যেমন তুমি যদি লোহাকে রেখে দাও, কিছুদিন পর দেখবে তার উপরে মরিচা পড়ে। তুমি যদি অ্যালুমিনিয়ামকে রেখে দাও, তার উপরে তুমি দেখবে যে একটা সাদা পাউডারের মতো পড়ে। যদি জিঙ্ক ধাতুকে রেখে দাও, তার উপরেও একটা সাদা সাদা রকমের আস্তরণ পড়ে। যদি কপারকে রেখে দাও, তার উপরে দেখবে একটা সবুজ সবুজ রঙের আস্তরণ পড়ে। তুমি যদি সিলভারকে রেখে দাও, তার উপরে একটা কালো কালো রঙের আস্তরণ পড়তে শুরু করে। এই যে ঘটনাগুলো, তাহলে ধাতুর যে ক্ষয় হয়, ঠিক আছে, এই এই ব্যাপারটাকে, এই বিক্রিয়াটা হচ্ছে এরকম রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা কাকে বলে? তড়িৎ রাসায়নিক বিক্রিয়া মানে, রাসায়নিক বিক্রিয়া তো তুমি জানো, অ্যাসিডের সঙ্গে ক্ষারের। তুমি এই তো আমাদের দিন রাত যে পলিউশন হচ্ছে, পলিউশনের ফলে পৃথিবীতে কার্বনের অক্সাইড তৈরি হচ্ছে, সালফারের অক্সাইড মানে SO2 SO3, নাইট্রোজেনের অক্সাইড বিভিন্ন রকম, সেইগুলো আবার জলে ভিজে গিয়ে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথরের যা ক্ষয় তো হচ্ছে, সেটা স্টোন ক্যান্সার তোমরা জানো। আর বিভিন্ন ধাতুর ক্ষয়, আমাদের টিন তো বিভিন্ন মানে লোহার চাদর, মানে আমরা যেগুলোকে টিনের চাল বলি, মানে আমাদেরকে বাড়িতে চাল ব্যবহার করা হয় ছাউনি হিসাবে, তা সেইগুলো তুমি কিন্তু ভেবো না ওটা টিনের, ওটা জাস্ট আস্তরণ দেওয়া থাকে, লোহার উপরে আস্তরণ দেওয়া থাকে। কোনোভাবে যদি এই আস্তরণটা চটে যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে মরিচা পড়া শুরু হয়ে যায়। তুমি দীর্ঘদিন আগেকার দিনে দেখবে অ্যালুমিনিয়ামের বাসনপত্রের খুব বেশি ব্যবহার ছিল, এখন কিছুটা হলেও কমেছে অ্যালুমিনিয়ামের। কারো বাড়িতে যদি পুরাতন দিনের অ্যালুমিনিয়ামের বাসনপত্র থেকে থাকে, দীর্ঘদিন ব্যবহার হয়নি, মানে বেশ 5-6 মাস 7 মাস, তুমি তার উপরে একটা হাত দিয়ে দেখবে একটা সাদা পাউডারের মতো লেগে আছে। অ্যাকচুয়ালি কি, অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়ে যায়, বায়ুর অক্সিজেনের বিক্রিয়া হয়ে Al2O3 এটা তৈরি হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ক্ষয়, ধীরে ধীরে অবক্ষয় হতে থাকে। বা ধরো কোনো অ্যাসিডের সংস্পর্শে, এই যে তেঁতুল বা লেবু, এদের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়ামের পাত্রের উপরে ছিদ্র 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 এই ব্যাপারগুলো হতে থাকে, ঠিক আছে। তাহলে এটাই অবক্ষয়। তুমি তামার কোনো জিনিসপত্র যদি ব্যবহার করো, যারা অনেকে দেখবে তাবিজ টাবিজ পড়ে, তামার তৈরি, দেখো এরকম যদি একটা তাবিজের শেপ হয়, বিশেষত এই যে জায়গাতে এটা হাতে বা গলাতে পড়ার জন্য এটা কড়া মতো থাকে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে এটা একটা সবুজ সবুজ হয়ে যায়। বা অনেকের চশমার যে ডান্ডি থাকে, হ্যাঁ, আমার আগে চশমাটাই ছিল, আমি দেখাতে পারতাম, এই জায়গাগুলো যদি, এটা আমার স্টিলের সেই জন্য হয়নি, তো এই জায়গাটা যদি কারো তামার হয়, তাহলে এই জায়গাতে সবুজ রঙের একটা আস্তরণ পড়ে, প্যাটিনা বলে এটাকে, ঠিক আছে। তো যাই হোক, এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে ধাতুর অবক্ষয়। এখন ধাতুর অবক্ষয়ের মধ্যে এবার প্রথমেই যেটা আসে মরিচা। আমাদের সিলেবাসের দিকে তাকিয়ে প্রথম আমরা যে ডিসকাশনটা করছি সেটা হচ্ছে মরিচা। মরিচা কি বলে, মরিচা কাকে বলে? মরিচার ডেফিনেশনটা হচ্ছে সাধারণ, মানে মরিচার ডেফিনেশন হচ্ছে সাধারণ অবিশুদ্ধ লোহাকে জলীয় বাষ্পযুক্ত বায়ুতে রেখে দিলে লোহার গায়ে একটা লালচে বাদামি রঙের একটা আস্তরণ, একটা শিথিল এবং ভঙ্গুর আস্তরণ পড়ে, এটাকে বলা হয় মরিচা। এর মানে কি, লোহাকে তুমি যদি রেখে দাও Fe, সেটা জলীয় বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্পের উপস্থিতিতে এই লোহাটা Fe2O3
ডট XH2O হাইড্রেটেড ফেরিক অক্সাইড বলা হয় এটা, হাইড্রেটেড জলযুক্ত ফেরিক অক্সাইড। এবার এক্স এর মানটা আমরা বলছি কিভাবে কি তৈরি হয় না হয় সব কথাই আমরা তোমাকে বলছি। তাহলে এইটাকে বলা হচ্ছে, তাহলে কোন লোহার আস্তরণকে জলীয় বাষ্পের সংস্পর্শে মানে উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শোধক ফেরিক অক্সাইডের একটা আস্তরণ এর উপরে তৈরি হয়ে যায়। এইটাকেই বলা হচ্ছে তোমার মরিচা পড়া, অর্থাৎ এটা নষ্ট হতে শুরু করে, আয়রন তার নিজস্ব গুণ থেকে বিচ্যুত হয়ে যায়। ঠিক আছে, এটাকে মৃদু দহনও বলা হয়, কারণ এইটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক মানে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এবার এইটা কিভাবে এই বিক্রিয়াটা কি হয়, অনেক বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকম মতামত আছে। তো বিজ্ঞানী লাম্বার্ট তিনি মরিচা কিভাবে তৈরি হয় সেই প্রসঙ্গে তার মতামত দিয়েছেন। এটা একদম তড়িৎ রাসায়নিক। তো তার আগে তাহলে তোমাকে বলা দরকার যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। যেমন আমাদের সেল, আমাদের যে ব্যাটারি যেগুলোকে ব্যবহার করি, সেইখানে তুমি দেখবে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এই যে এক্ষেত্রেও সেই রকম বিক্রিয়াটা হয়। এবং এই অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া তো প্রকৃতিগতভাবে অনেক রকমের ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয় তুমি জানো? দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। তো তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানে ইলেকট্রন ট্রান্সফার, মানে মেনলি এক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়া সেইগুলোকে আমরা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বলছি। তাহলে লোহার ক্ষেত্রেও ওই জলীয় বাষ্পের উপস্থিতিতে মানে অক্সিজেনের সঙ্গে লোহার বিক্রিয়া করেও একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে এই বিক্রিয়াটা ঘটে। কিরকম বিক্রিয়াটা ঘটে দেখো, তুমি জানো দুটো, আমরা তো তড়িৎ বিশ্লেষণের আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম দুটি তড়িৎ তার থাকে। একটাকে বলা হয় অ্যানোড, যেখানে অক্সিডেশন অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটে, আর একটাকে বলা হয় ক্যাথোড, যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে আমরা দেখে ফেলি কেমন ভাবে জারণ বিক্রিয়া এবং কিভাবে বিজারণ বিক্রিয়া ঘটার মাধ্যমে লোহাটা মরিচায় পরিণত হয়। দেখো Fe, এখান থেকে Fe মাইনাস Fe এই লোহা মাইনাস 2 ইলেকট্রন হয়ে Fe2 প্লাস এটা তৈরি হয়। অপরদিকে এখানটায় কি হয়, হাফ O2, এটার মানে বোঝা আছে, এটা একটু বড় ক্লাসের বিক্রিয়া। O2 মানে হচ্ছে এরকম, O মানে অক্সিজেনের পরমাণু, O2 মানে অক্সিজেনের অণু। তোমরা রাসায়নিক বন্ধন নিশ্চয় করেছো, দেখো দুটো অক্সিজেনের পরমাণু নিজেদের মধ্যে এই দ্বিবন্ধন তৈরি করে এটা তৈরি হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, হাফ মানে তাহলে তুমি বলবে ও লিখলেই তো হতো, আসলে প্রকৃতিতে অক্সিজেন গ্যাস তার ও হিসাবে থাকে না। ব্যাপারটা হচ্ছে কি, অণু কিন্তু ডাইরেক্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু যতক্ষণে না পরমাণুতে পরিণত হতে পারছে ততক্ষণে এই বিক্রিয়াটা হতে পারে না। সেজন্য পারিপার্শ্বিক মাধ্যম থেকে দেখো এইটাকে শক্তি সংগ্রহ করে ব্যাপারটা হলো ও আর ও তে পরিণত হয়ে যায়। কারণ এই ও আর ও তে পরিণত হতে গেলে মানে ও মানেই তাহলে আমরা বলতে পারছি না যে O2 তার অর্ধেক, মানে অর্ধেক অণু, হাফ অণু। ঠিক আছে, তাহলে O2 মানে হাফ O2 প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন, মানে H এখানে যে ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, আর এইখানে সেই ইলেকট্রনটা যোগ করে নিয়ে হলো 2OH মাইনাস।
2OH মাইনাস, এটা তৈরি হবে। তাহলে মোটের উপরে এই দুটো, তাহলে নেট বিক্রিয়া, এই একটা জারণ আর বিজারণ, এই দুটো বিক্রিয়াকে যদি আমরা যোগ করি তাহলে পাবো কি Fe মাইনাস 2 ইলেকট্রন থেকে Fe2 প্লাস, আর ওদিকে পাচ্ছি হাফ O2 প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন থেকে 2OH মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই দেখো এটা কেটে গেল, Fe প্লাস হাফ O2 প্লাস H2O থেকে Fe2 প্লাস প্লাস 2OH মাইনাস। এখন দেখো এই দুটো মিলে তাহলে তৈরি হয়ে গেল কি FeOH হোল 2, ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড, এই যে ফেরিক হাইড্রোক্সাইড FeOH হোল 2, FeOH হোল 2, এই হাফ O2 না, মানে অর্ধেক অণু অক্সিজেনকে আমরা ব্যবহার করেছিলাম, বাকি অর্ধেক অণু অক্সিজেন প্লাস হাফ O2, এইটা মিলে তৈরি হয়ে যায় তোমার Fe2O3, Fe2O3 প্লাস Fe2O3 প্লাস 2H2O, এটা তৈরি হয়। এবার এই যে Fe2O3 তৈরি হয়, এটা যে পরিবেশে তৈরি হয় সেরকম পরিবেশ থেকে X অণু জল, মানে স্যাঁতসেঁতে যদি বেশি থাকে তাহলে সাধারণত Fe2O3.XH2O, এবার X এর মান 2 অথবা 3 এইরকম থাকে। তাহলে মরিচার সংকেত বলতে গেলে কি করতে হবে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মরিচার সংকেত। এটা বিজ্ঞানী লাম্বার্টের মতবাদ। তাহলে দেখো এক্ষেত্রে একটা জারণ একটা বিজারণ, যে ক্ষেত্রে এই জারণ মানে লস অফ ইলেকট্রন, এই জায়গাতে ইলেকট্রন দিয়ে দেয়, আর এক্ষেত্রে এই বিজারণ প্রক্রিয়ায় সেই ইলেকট্রনটাকে নিয়ে নেয়। তাহলে এদের মধ্যে এইভাবে বিক্রিয়া করে এই মরিচার এটা উৎপন্ন হয়। ঠিক আছে, এখন এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় ক্লোরাইড আয়ন, Cl মাইনাস আয়ন, এটা যদি থাকে। সেই জন্য সমুদ্র জলের মধ্যে দিয়ে যখন জাহাজ চলে, তখন জাহাজ চলতে গেলে তো লোহার যন্ত্রপাতি থাকে, আর সমুদ্র জল হচ্ছে তোমার কি স্যালাইন ওয়াটার। সেই জন্য ওক্ষেত্রে মরিচা অত্যন্ত দ্রুত গতিতে মরিচা তৈরি হয়ে যায়। ঠিক আছে, বেশ। এরপর হচ্ছে, তাহলে এরপর মরিচা ক্ষয়ের মানে এই যে মরিচা হয়, সেই মরিচা রোধ করার কি কি পদ্ধতি আছে দেখো। মরিচা রোধ, তাহলে এটা গেল আমাদের মরিচা। এবার মরিচা রোধ করার পদ্ধতি, প্রথম পদ্ধতি মরিচা রোধ করার অনেক রকমের পদ্ধতি আছে। একদম সোজা কথা, প্রথমেই হচ্ছে আমাদের যদি রং করে দেওয়া, একটা রং, ওসবের মধ্যে কিছুতে গেলাম না, পাতি পদ্ধতি হচ্ছে। তাহলে মরিচা নিবারণের উপায়, মরিচা নিবারণ এর উপায় কি কি? মরিচা নিবারণের উপায়, 1 নম্বর রং করা, আলকাতরা, ঠিক আছে, বিভিন্ন রকমের ধাতব রং, নিদেন পক্ষে কিছু না হলেও গ্রিজ মাখিয়ে রেখে দিতে পারো, গ্রিজ তেল ইত্যাদি অ্যাপ্লাই করলে পরে কিন্তু মরিচা নিরোধ করা যায়। এটা হচ্ছে রং করে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ধাতুর প্রলেপ দিয়ে, 2 নম্বর হচ্ছে ধাতব প্রলেপ দিয়ে। এটা নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আলোচনা করেছি। যেমন কি কি? গ্যালভ্যানাইজেশন, তাই না? জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভ্যানাইজেশন বলে। সেটা তো আমরা অনেক রকম করে দিয়েছি, সেরাটাইজেশন, গ্যালভ্যানাইজেশন, তারপর তোমার কি বলে হট প্রসেস ইত্যাদি, এরকম সব আমরা আলোচনা করে দিয়েছি।
এটা হতে পারে টিন প্লেটিং, হতে পারে টিন প্লেটিং, টিন প্লেটিং হতে পারে, নিকেল প্লেটিং হতে পারে ইত্যাদি। কখনো কখনো কপার প্লেটিংও করানো হয়। অ্যাকচুয়ালি কি হয় যে লোহার থেকে, লোহা একটু বেশি সক্রিয় ধাতু, তার থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে। এবার সেটা তড়িতের মাধ্যমে হলে ইলেকট্রোপ্লেটিং হয়, আর যদি অন্য পদ্ধতিতে হয় টিন প্লেটিং। 3 নম্বর হচ্ছে ক্যাথোডীয় সংগ্রহ। এইটা একটা নতুন জিনিস, ক্যাথোডীয় সংগ্রহ। ক্যাথোডীয় সংগ্রহ, দেখো এটা এটা একটা নতুন জিনিস। আমি একটা ছোট্ট গল্প, একটা একটা ছোট্ট গল্পের অবতারণা করছি। কিরকম গল্পটা হচ্ছে যে ধরো আমি আর তুমি, তুমি তো আমার থেকে অনেক ছোট, তুমি কোনো চাকরি করো না, আমি চাকরি করি। আমরা একটা খাবার দোকানে ঢুকলাম, একটা মিষ্টির দোকানে গেলাম, আমরা মিষ্টি খেলাম। সেই বিলটা কার দেওয়া উচিত বলে তোমাদের সাধারণত কি দেওয়া উচিত? আমার দেওয়া উচিত, তাই না? আমি তোমাকে দেবো। তাহলে যেখানে আমি আছি তুমি কেন দিতে যাবে? এক্ষেত্রটায় যখন দেখো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর আরো একটা প্রয়োগ এখানটা ক্ষেত্র এসেছে বলে আমি বলে দিচ্ছি। দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমি আর একবার বলছি, বি কে না জি এল টি ডে কপার সিলভার হাইড্রোজেন। শোনো, আর একটা কথা মনে রাখবো, আমরা বারবার বলেছি সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে, তাহলে উপরের দিকে। তার মানে এই ধাতুর প্রবণতা কি? ধাতু কাকে বলে? যে মৌলগুলো তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাকেই তো ধাতু বলা হয়। এটা ধাতুর নিজস্ব বৈশিষ্ট্য, এর কোনো ব্যতিক্রম হয় না। তাহলে আমরা বলতে চাইছি কি, যে ধাতু তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ জারিত হয়। তাহলে জারিত হওয়ার প্রবণতা ধাতব গুণ উপর থেকে যত নিচে নামবে তত কমতে থাকবে। মানে ধাতু হিসাবে যদি বিচার করতে যাও, লিথিয়াম পটাশিয়ামের থেকে ভালো ধাতু, পটাশিয়াম ক্যালসিয়ামের থেকে ধাতব গুণ বেশি। অর্থাৎ কি, জারণ ধর্ম, জারিত হওয়ার প্রবণতা উপর থেকে যত নিজে জারিত হয়ে যাওয়া, তাহলে নিজে জারিত হওয়ার প্রবণতা, এই নিজে মানে ধাতুগুলো নিজে জারিত হওয়ার প্রবণতা এদিক থেকে এদিক দিলে কম। এবার প্রশ্ন হচ্ছে